তখন তো আজকাল না পড়লে মনে মতো মানে মাঠেই গেলাম না, মানে খেলাটাই মিস করলাম। আজকাল পত্রিকার এক্ষুনি হয়তো বলছিল যে তার খেলার পাতাটার যে ডিমান্ড ছিল ওই সময়টা অসম্ভব। আমার মনে আছে ইস্টবেঙ্গল মোহনবাগান বা টেস্ট ম্যাচ হওয়ার পরের দিন আজকাল পত্রিকার বাজারে পাওয়াই যেত না, আমরা খুঁজে পেতাম না। যাই হোক, সেটা একটা দিক। ধীমান হয়তো অনেকেই বললেন ধীমান মাঠে খুব আসতে না, আসতেই না বললে, কিন্তু ধীমান অত্যন্ত সৎ নির্ভীক একজন ক্রীড়া সাংবাদিক ছিল এবং দীর্ঘদিন ওর লেখা আমরা অনুভব করেছি। এবং আজকালের ওই ফর্মের আজকাল আমরা দীর্ঘদিন আজকালে লিখেছি, এখানে দেবাশিস খরচ সবাই আগে সবাই জানে। তো তখনকার ধীমান মানে ধীমানের রিকোয়েস্ট ধরো আগের দিন লিখলাম, পরের দিন গ্যাপ দিয়ে ভাবলাম ধীমানের রিকোয়েস্টটা আসতে হতো রাত্রি 7:30-8টা নাগাদ, তখন এক্ষুনি আপনার লেখা দিতে হবে, উনি না করতে পারেন। ধীমান একটা নির্ভীক চরিত্র ছিল, মানে আমাদের খারাপ লাগে যে বলতে যে চরিত্রগুলো চলে যাচ্ছে। যেমন ধরুন কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকার মানুষ চক্রবর্তী, এখন ধীমান। তখনকার আজকালের টিম একটা পথের প্রদর্শন দেখিয়েছিল বাংলা সাংবাদিকতা বা ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে, অসাধারণ ছিল। এবং ধীমান আমার মনে আছে ওর ডেস্কের বাইরে আজকাল পত্রিকায় একটা খেলা হতো, ক্রিকেট ম্যাচ, টেনিস বলা যেত, তাতে ধীমান দেখলাম টেস্ট ম্যাচ খেলার থেকেও সিরিয়াস, এত সিরিয়াস থাকতো ধীমান। অনেকেই সবাই খেলতো, তাদের ফান গেম, সেরকম সিরিয়াস থাকলাম নেই, কিন্তু ধীমান একটা চরিত্র। ধীমান এমনই একটি ক্যারেক্টার ছিল, একটা চরিত্র ছিল যে যখন আজকাল তখন আমরা অন্য কাজে কাজ করি, আজকালকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনে করতাম, ধীমান পিছন থেকে একটা সৈন্য দলকে চালনা করত। সেই সৈন্য দলে ছিল দেবাশিস, সরোজ, অরুণ ইত্যাদি আরো অনেকে ছিল। ধীমানের সেই পরিচালনা পদ্ধতি দিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন ছিল না। ধীমান সামনে আসতো না, পিছন থেকে কর্মকাণ্ডটা জ্বালাতো, আর ধীমানের সেই কর্মকাণ্ড দেখে আমরা চমৎকৃত হতাম। এখানে দেবাশিস রয়েছে, আমার মনে আছে সুনীল গাভাস্করের মাথার চোট নিয়ে দেবাশিসের সঙ্গে আমার একটা খবরের কাগজে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। যুগান্তরে একদিন বেরোয়, তো আজকাল একদিন বেরোয়। শিশু দেবাশিস ছিল, কারণ দেবাশিস সুনীল গাভাস্করের মাথার সেলাইটা তার দপ্তরে নিয়ে এসেছিল। একদিন ধীমান আমাকে বললো ফোন করে, বন্ধ করো তো, তোমাদের অনেক হয়েছে, বন্ধ করো। পরিমিতি বোধ ছিল জীবনের, ধীমানের একটা বড় উদ্দেশ্য এবং জীবনের একটা বড় চলার পথ। ধীমানের একটা জিনিস আমার মনে পড়ে, সুনীল গাভাস্করের একটা প্রেস কনফারেন্সে ধীমান ভাইয়া ভাইয়া বলে সুনীলকে ডেকেছিল। আমার এখনো মনে আছে সুনীল গাভাস্কর প্রেস কনফারেন্স করে যাচ্ছে, না ধীমান পাশ থেকে ভাইয়া ভাইয়া বলে ডাকছে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেই কণ্ঠস্বরটা আমি ভুলিনি। আমার সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল মুকুলদা, ধীমানের বাবা। পাটনা ন্যাশনালে মুকুলদা যখন কভার করতে গেছিলেন তখন আমি সঙ্গী ছিলাম। আমার জীবনের সেটা প্রথম ট্যুর ছিল। মুকুলদা হাতে ধরে কাজ শিখিয়েছিলেন, ধীমানও হাতে ধরে কাজ শিখিয়েছিল তার সঙ্গী সাথীদের। এবং ধীমানের যে বৈশিষ্ট্য ছিল, ধীমান অন্তঃপুর থেকে সবটাই পরিচালনা করতো, এটা তার ক্যাপ্টেন্সির গুণ, এবং সেই গুণটা অসাধারণ গুণ, এবং তার জন্য ধীমানকে চিরকাল মনে রাখবো। প্রত্যেকের জীবনেই ছবি হওয়ার পালা আসে, কেউ আগে কেউ পরে। যেদিনও মারা গেল, মোহনবাগানের কোনো লোক যায়নি, ইস্টবেঙ্গলের লোক যায়নি, মোহামেডানের লোক যায়নি, সিএবির লোক যায়নি। সারা বছর ধরে নয়, প্রায় 35 বছর ধরে কলকাতা ফুটবলকে বুকে করে আগলে রেখেছিল যে দুজন ক্রীড়া সম্পাদক। তাদের একজনের নাম রূপক সাহা, আরেকজনের নাম ধীমান দত্ত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচের আগে 7 দিন আগে থেকে যে উত্তেজনার পারদ তৈরি হতো এই দুটো কাগজ থেকে, তাতেই কিন্তু ময়দান নয়, অনেক দূরবর্তী গ্রাম এবং শহর থেকেও কিন্তু লোকজনরা আসত। সেই লোকটার প্রয়াণের পর একটা ফুলও দিতে এলো না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা ফুটবল নিয়ে নাচানাচি করেন, যারা ক্রিকেট নিয়ে নাচানাচি করেন, যারা 14 পয়েন্ট বোল্ডের আশায় কলার তুলে ঘুরে বেড়ানোর চেষ্টা করেন, তারা মনে রাখবেন চোখ যেদিন বন্ধ হয়ে যাবে
সেদিন আপনি 100 গ্রাম ছাই ছাড়া কিছু নয়। আমরা 7 দিন 5 দিন 10 দিন মনে রাখবো, তারপর কেউ থাকবে না। প্রতিনিধিকে কজন মনে রেখেছেন, অজয় ঘোষকে কজন মনে রেখেছেন, স্মৃতির অতরে এরা চলে যায়। কিন্তু ধীমান সম্পর্কে এত তাড়াতাড়ি ভুলে যাবে কলকাতা মাঠ, আমি ভাবতে পারছি না। গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্য, এদেরকে আলোকিত করে তোলার জন্য ধীমানের যে ঐকান্তিক প্রয়াস ছিল, সেটা যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না। সম্বল ব্যানার্জি সম্পর্কে আমার 1001টা অভিযোগ আছে, বাট হি হ্যাজ গট সাম হার্ট। আজকেও এসেছিল বলে কথা নয়, আজকে স্ত্রীর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে, তারপরেও যে এসেছে এবং এখন আমাদের কাগজে সে লেখেও না। আমি বলছি যে আমার চেয়ে তীব্র সমালোচনা সম্বল ব্যানার্জিকে কেউ করেননি, তারাও সেও কিন্তু পর্যন্ত এসেছে একটা অন্য আবেগ থেকে, একটা টান থেকে। সুতরাং আজকে যারা, সে দেবাশিস দত্তই হোক, অথবা সৃঞ্জয় ঘোষ হোক, অথবা IFA সেক্রেটারি হোক, অথবা সুব্রত দত্ত হোক, যারা ধীমানকে এভাবে উপেক্ষা করলেন, আলাদা করে ডেকে জিজ্ঞেস করবেন এটা কি উচিত হয়েছে? কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এই কারণের জন্যই, একজন কিংবদন্তি সাংবাদিককে অন্তত নিজেদের মতো করে সম্মানিত করার, শ্রদ্ধা জানানোর একটা মঞ্চ তৈরি করেছে। এটা অত্যন্ত খারাপ লাগছে। আমি গত 2-3 দিন ধরেই একটা প্রশ্নকে তাড়িয়ে বেড়াচ্ছি যে ব্র্যাডম্যানকে মিট করার পর কেউ আমাকে পেন দেয়নি, এটার জন্য আমি চিন্তিত নই। কিন্তু চিন্তিত যদি আমরা পরবর্তী জেনারেশনের কাছে লিগ্যাসির মতো যদি কিছু রেখে যেতে না পারলাম, প্যাটার্নটা কাদের হাতে দিয়ে গেলাম, এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট চিন্তিত। মন খারাপ হয়, চিৎকার করে বলি সত্যি সত্যি ভুল প্রফেশনে এসেছিলাম, এছাড়া অন্য কোনোভাবে নিজেকে গত 72 ঘন্টায় সান্ত্বনা দিতে পারিনি। ইয়েস, পিপল নো মি। ইয়েস, আমি জানি যে যেখান থেকে হেঁটে যাবো লোকজন চিনবে যে ওই লোকটা আছে। সিইবিতে এখনো ঢুকলেও পা কাঁপে বহু কর্মকর্তা, ওটা আমার পাওনা নয়। আমি জানতে চাই যে পরবর্তী প্রজন্ম কিভাবে ক্রীড়া সাংবাদিকদের সম্মানিত করবে। আজকে গোটা ইডেন জুড়ে গ্যালারি নেই কেন, এই নেই কেন, নানা রকমের হাউতাস হয়। এখনো তারা একটা মিউজিয়াম তৈরি করতে পারেনি, কিন্তু কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব নিজেদের মতো করে হলেও, ছোট করে হলেও একটা মিউজিয়াম তৈরি করেছে। আমি বারবার বলছি যে যারা আরো লিখুন, আরো ছবি তুলুন, সবার কাছে যান এবং লোককে বোঝান যে একটা বিরল পেশা, এই পেশা গুরুত্ব পেল না বা পাচ্ছে না। কতগুলো কি বলবো কর্মকর্তা এবং ফুটবলার এবং ক্রিকেটারদের জন্য আমি অবাক হয়ে যাচ্ছি। গৌতম সরকার যে এলেন না, এটা আমার কাছে একটা বড় বেদনা। মানস ভট্টাচার্য ওর মৃত্যুর খবরটা একটা ফোন করেছিলেন, হ্যাঁ তাই বুঝি, ও তাই বুঝি, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল, আমার খুব বন্ধু ছিল। কিন্তু আমি প্রত্যেককে এই প্রজন্মের সাংবাদিকদের বলবো, নিজের পায়ের তলায় মাটি কতটা শক্ত আছে সেটা বোঝার চেষ্টা করুন। এবং আমি অন্য পেশায় যাওয়ার কথা বলছি না, তার কারণ আপনারা তো অলরেডি চলে এসছেন, প্ল্যাটফর্মে গাড়ি চলে এসছে, আর তো অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু এই পেশাটাকে আরো সম্মানীয় করে তোলার জন্য যা যা করণীয় দরকার নিজেদের মধ্যেই করুন। একে অন্যকে ছোট করে গালাগালি দিয়ে সম্মানিত করে আপনি তাদের পেটেও করতে পারবেন না বা লম্বাও করতে পারবেন না। প্লিজ স্টে টুগেদার। কেন স্টে টুগেদার হচ্ছে? একটা এই পেশার জন্য যদি আমরা একসঙ্গে থাকতে পারি, আজ হোক অথবা কাল হোক অথবা পরশু, এই পেশা সম্পর্কে মস্তক নিজের দিকে রাখতে বাধ্য হবে। কে কি পাঠক কি বললো না বললো এটা না করে নিজেদের সাংবাদিকদের, ফটোগ্রাফারদের সম্মানিত করার চেষ্টা করুন। যে খারাপ ভালো সব মিলিয়ে তো সর্বত্র রয়েছে। ইঞ্জিনিয়ারিং প্রফেশনে নেই, শিক্ষাগত যারা পড়াশোনা করেন তারা নেই, উকিলদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে না আছে নিজেদের প্রতি ভালোবাসা, না আছে অন্য লোককে সম্মানিত করার রাস্তা খোঁজা। সেই কাজটা কিন্তু সবার আগে করা জরুরি। আমরা ধীমানের সঙ্গে কাজ করেছি, ধীমানকে তো নানাভাবে দেখেছি, সেটা বলবো আর বলছি, কিন্তু এগুলো সাক্ষ্য
বহু পুরনো বন্ধু, আজকালের সাথী নির্মল, সন্দীপ, দুলা, কাশি, মানে বলে শেষ করে দেবো যাদের কথা শোনার জন্য আমার খুব এত। ধীমানের সঙ্গে কাজ করেছি বিশুতি, কিন্তু এত কখনো কালারফুল ক্যারেক্টার আমার মনে হয় না। কিন্তু কালকে স্মরণ সভার পরে সবাই এত দারুণ দারুণ মজা, মানে আমরা স্মরণ সভায় লোকে গম্ভীর থাকে, আমরা প্রচুর হেসেছি। এমনকি ধীমানের পুত্র, ধীমানের স্ত্রী, প্রত্যেকে, আমি এই শব্দটা বলছি না, কিন্তু প্রচুর হেসেছি। ওর চরিত্রে এত নানা দিক যে রয়েছে, সেগুলি যখন বাড়ির লোকেরা জানে না, আমরা টুকরো টুকরো জানতাম, কিন্তু একসঙ্গে একটা মঞ্চের মধ্যে এই কথাগুলো শোনার পর মনে হয়েছে ধীমান সত্যি একটা রঙিন চরিত্র। যে চরিত্রটাকে যারা যেভাবে দেখেছে তাতেও একটা বিশেষত্ব পাওয়া গেছে। এখনো যেটুকু বলতে পারি, যেটুকু শাসন করি কখনো কখনো, সেটা ধীমানদা করেন আমার হয়ে। আমার ছোটদের কাছে আমার এইটুকুই বলার, ধীমানদাকে মাথায় রাখো, ধীমানদার মতন কড়া হওয়ার চেষ্টা করো জীবনে। সেই কড়াটা হয়তো ধীমানদার সামনে কোনো দিন বলেননি যে এই লেখাটা ভালো, ওই লেখাটা ভালো, বা এইটা ভালো হয়েছে, কিন্তু না বলেও উনি বুঝিয়ে দিতেন অনেক ক্ষেত্রে। ওই বুঝিয়ে দেওয়াটুকু একটা অনুভূতি। একজন হেডমাস্টারকে যখন ছাত্র ছাত্রীরা ভালোবাসে, তখন সেই ভালোবাসাটা বুক থেকে আসে, ভেতর থেকে আসে। তো ধীমানদাকে আমি চিরজীবনের জন্য ছাত্রী হিসেবে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। ধীমানদা আমার চিরকালীন হেডমাস্টার। যতদিন এই প্রফেশনে থাকবো, ধীমানদা আমার হেডমাস্টার হয়েই থাকবে। আমরা অনেকেই আছি দেবাশিসটা, সরলদা ভালো কাজ করেছে, আমাদের সঙ্গে সঞ্জীব অনুশীল কাজ করেছে, কাশি কাজ করেছে, যারা আমরা ধীমানদার সঙ্গে অর্ঘ কাজ করেছে, নির্মলদা আছে, যারা আমরা ধীমানদার সঙ্গে কাজ করেছি, তাদের নানা রকম অভিজ্ঞতা হয়েছে, আমার হয়েছে। তার মধ্যে আমি এমন কিছু বলতে চাই যেগুলো সাহস বা স্পর্ধা না দিলে কোনো সহকর্মী সেটা করার সুযোগ পায় না। ধীমানদা এমন একজন চরিত্রের মানুষ ছিলেন যার কাছে কাগজটা ঘর বাড়ি ছিল, প্রায় একটা সময় তাই ছিল। কারণ অনেক সময় বাইরে গেছি, ধীমানদা 3টের সময় চেঁচামেচি করতে, ছবি আর রাত কেন, সে আজকে থেকে লিখেওছি আমি একটা ঘটনা শ্রীমান কুমড়ের ছবি নিয়ে। তো এমন হয়েছিল 3টের সময় ফোন করে যখন ঝামেলা করছে, তখন আমার হয়তো মন্টু 5 মিনিট পরে বললো যে এখন রাখুন, ধীমানদা একটু খেয়ে নি। আমি 4টে বাজে এখন খাবে, তারপরে যে কাজ করবো না, কাজ এখন চলছে, এখন পাতা চলে গেছে, কালকে কাজে যাচ্ছে। তো ধীমানদার কাজের স্টাইলটা এরকমই ছিল। এবং আমাদের পরের দিন হয়তো মনে হয় অনেকেরই মনে হতো এখানে বেশি আছে, সরলদা আছে, কাজ করতে ঝগড়া কেমন সবারই রয়েছে। আমার ব্যক্তিগত মনে হতো যে পরদিন হয়তো কাজের ক্ষেত্রে হয়তো আমার এফেক্ট করবে, যে স্পোর্টসের যে তর্ক করে ফেললাম, পরদিন ভয় থাকবে, হয়তো আমাকে ক্ষতি হতে পারে। ধীমানদা এমন একটা ক্যারেক্টার ছিল, কাজের জায়গার পরে ওইটা মাথায় রাখতাম কোনোদিন। কখনো মনে হয়নি যে কাজ করতে গিয়ে দেবনের সঙ্গে কাজটা তর্কটা করলাম, কালকে আমার ছবিতে ধরে হয়তো আন্ডারপ্লে হতে পারে, ছোট হতে পারে, ভালো ছবি দেখা অন্য ছবি হোক, তো অনেক কাগজ শুনেই আমরা অভিজ্ঞতা আমার হয়েছে। আজকাল তখন এই জিনিসটা ফেস করতে হয়। আমি যখন গেছি আজকালের আসতে, আমি নিয়ে গেছিলেন তখন খুব ছোট আমি, তখন আমার বোধহয় 19 বছর মতন বয়স হলো। তারপরে কিছুদিন পরে আসলে স্পোর্টস সেন্টার থেকে মূল কাগজের দায়িত্বে গেলেন, ধীমানদাকে নিয়ে আমাকে বসছিলেন, বলেছিলেন যে প্রায়োরিটি দাও, ওতে এবার খেটে খেটে ভালো কাজ করবে। একটা সময় এলো এমন সময় কিছু হলে ধীমানদার দাবি যে তোমাকে যেতে হবে। তো এটা ধীমানদা দেবাশিসদার ক্ষেত্রে এটা করেছে, সরলদার ক্ষেত্রে করেছে, যারা সিনিয়র কাজ করে অন্য ফিল্ডে ছিল প্রত্যেক ক্ষেত্রেই করেছে। একটা স্পোর্টস এইটা এগিয়ে দেবে, কাজ করতে দেবে, সবটাই ঠিক। কিন্তু ধীমানদা এই প্রশ্নটা না কোথায় যেন আমরা পেয়ে গেছিলাম, যে বোধহয় কাজ করতে গিয়ে ওর সঙ্গে তর্ক ঝগড়াঝাটি করা যায়। এরকম একটা ঘটনা একবার ঘটেছিল, ও খুব মজা করে বলেছিল কোনো একজন সম্পর্কে, আমি পানি ফোনকে গুলি করে দিতে পারবো, কিন্তু আমি লেখা কাটতে পারবো, ছবি কাটতে পারবো, ওটা আমার দ্বারা হবে। ধীমানদা এরকমই ছিল। হয়তো আমার কাছে অন্যরকম ছিল, কোনোদিনই সামনে সেই জিনিসটা প্রকাশ করেনি, বাট আমরা তো অনেক কাছ থেকে দেখেছি এই যা অনেক রকম গল্প, অনেক রকম ভালোবাসা, ঝগড়া, দুঃখ কথা উঠে এসছে না দুজন ধরে, যেগুলো যদি আমি বাড়ির সাথে রিলেট করি না, জিনিসগুলো অনেক জায়গায় আমি অনেক রকম ভাবে মেলাতে পারি। একটা জিনিস আমার খুব
মনে হয় যে এই যে যেই লোকটা এত সাকসেসফুল, যে হয়তো আমি বাবার মতো কিছু সেরকম মনে করি আমার সাকসেসফুল, আমার সবাই লোককে বোঝাতে হবে না, যাদের বোঝার দরকার তারা বুঝলে, না বুঝলে আমার কিছু যায় না। তো এইখানে মানে প্যাশন, যার প্যাশনটা নিজের প্রফেশন করতে পারে, আমার মনে হয় সেই জায়গাটা খুব বড় জিনিস, যার জন্য আজকে এই লোকটা সাকসেসফুল। কারণ প্রচন্ড খেলা ভালোবাসতো, প্রচন্ড মাঠে যেতে ভালোবাসতো। বাবার সমস্ত মানে যারা পুরনো বন্ধু বান্ধবের সাথে, যারা এখন আমাদের সাথে জড়িত আছে, তাদের সাথে যখনই কথা হয় শুনেছি যে অনেক স্কুল, তো মানে স্কুল ছাড়াও কলেজ বাঙ্ক করে বাবা একটা সময় অনেক স্টুডেন্টকে পড়াতেন, সেই স্টুডেন্টের কাছে না গিয়ে কোথা যেত না, খেলার মাঠে যেত। তো যে লোকটা মানে এই যে খেলা পাগল লোকটা, সেখান থেকে একটা ক্রিয়া সাংবাদিক হয়ে জিনিসটা করতে পেরে সেই প্যাশনটা হয়তো সেই জায়গাটা নিয়ে গেছে মানুষটাকে। তো আমরা আজকে মানে আমার পক্ষে এই জিনিসটা আমি যে যদি সেই জায়গাটা থেকে আমি হয়তো করতে পারতাম, আমি প্রচন্ড খেলা ভালোবাসি, মাঠে অনেক মানে আমার স্কুল লাইফ থেকে আমি প্রচুর মানে মাঠে ঘাট ছাড়া, মানে মাঠে খেলাধুলা ছাড়া কিছু ভাবতাম না। কিন্তু এই জার্নালিজম লাইনে আসতে পারিনি কারণ আমার ইচ্ছা হয়নি বাবাকে দেখে, কারণ বাবা যে কাজটা করতো আমার একদম ভালো লাগতো না। কারণ এরকমও সময় গেছে যে আমি হয়তো ইডেনে খেলা, এবং বাবা মারাত্মক সৌরভ ফ্যান ছিল, আমি মারাত্মকভাবে সৌরভের ফ্যান। ইডেনে খেলা, আমাকে হয়তো বাবাকে টিকিট চাইতে আমি ভয় পেতাম বাবার কাছে। সেটা আমি বয়স্ক আগে ফোন করে কখনো বলতাম, কখনো সৌরভ জেঠুকে ফোন করে বলতাম যে দুটো টিকিট হলে খুব ভালো হয়। এই যে ভীতি, এটা হয়তো একটা মানে এখন আমি বুঝতে পারছি এটা একটা রেসপেক্ট থেকে, মানে ওই সময় সেটা এখন হয়তো ক্রিয়েট হয়েছে, যেগুলো আমি সবার কথা শুনে বুঝতে পারছি। তো মানুষ মারা গেলেও যে তাকে কিভাবে বাঁচিয়ে রাখার মানে একটা বাঁচিয়ে রাখার যে চেষ্টা, এটা খুবই ভালো লেগেছে। তো আমি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সমাজসভা করার জন্য।